আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় চীনের নেক্সট জেনারেশন ফ্রিগেট 054B ক্লাসকে নিয়ে। তো এই ফ্রিগেটটা একটা অসাধারণ ফ্রিগেট। মূলত যুদ্ধজাহাজ নিয়ে আমরা প্রায় আলোচনা করতেছি ফ্রিগেট নিয়ে। এর পূর্বে আলোচনা করেছি ফ্রান্সের এফডিআই ক্লাস এবং জাপানের মোগামি ক্লাস নিয়ে। বর্তমানে টাইপ 54B নিয়ে আলোচনা করব। কেন এই আলোচনাগুলো করতেছি তার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। সেটা হচ্ছে বর্তমানে যেসব নেক্সট জেনারেশন ফ্রিগেট তৈরি হচ্ছে, তো ফ্রিগেট যেগুলো অ্যাকচুয়ালি অনেক কাজে কর্মে নামে সব কিছু মিলে ফ্রিগেট যেগুলো এবং অ্যাডভান্স ফ্রিগেট যেগুলো, এমন 10 থেকে 15টা ফ্রিগেট আছে অলরেডি যেগুলো নিয়ে কাজ চলতেছে বা অলরেডি লঞ্চ হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এবং এই আলোচনা শেষ হলে লাস্টে গিয়ে বাংলাদেশের একটা আইডিয়াল ফ্রিগেট নিয়ে আলোচনা করব, সেটা কেমন হওয়া উচিত এ সম্পর্কে তখন আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন কমেন্টে, যে নিজেরাও বুঝতে পারবেন যে আসলে একটা ফ্রিগেট কেমন হওয়া উচিত এবং বাংলাদেশের জন্য কেমন হওয়া উচিত। ওই নলেজটা আপনাদের মাঝে তখন চলে আসবে। তো অ্যাকচুয়াল ফ্রিগেট নিয়ে আমরা আলোচনা করব। অনেক দেশ আছে, যেমন ধরেন ব্রিটেন তাদের টাইপ 26 কে একটা ফ্রিগেট নাম দিছে, কিন্তু আসলে ওইটা একটা ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ, 12 থেকে 13,000 টন। সো ওই ফাইজলামি করলে তো হবে না। ফ্রিগেটের আইডিয়াল সাইজ হচ্ছে 4 থেকে 5,000 টন, তো সেটা ম্যাক্সিমাম 6,000 টন পর্যন্ত যেতে পারে। তো এর বেশি হলে সেটাকে আমরা ফ্রিগেট ক্যাটাগরিতে ধরবো না। তো যাই হোক, আমাদের মূল আলোচনা আসি। ছবিতে যেটা দেখতে পেরেছেন স্টিলথি একটা ডিজাইন টাইপ 54B ক্লাস ফ্রিগেট, চীনের একটা নেক্সট জেনারেশন ফ্রিগেট, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চীনের বেসিকলি আপনার 4 ধরনের যুদ্ধজাহাজ বর্তমানে তারা উৎপাদন করতেছে। একটা হচ্ছে 054AZ ভ্যারিয়েন্ট বর্তমানে তৈরি করতেছে, আর এটা হচ্ছে 54B ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে 52D ডেস্ট্রয়ার, এটা ডেস্ট্রয়ার, আর এটা হলো 055 ডেস্ট্রয়ার, আপনারা জেনেন। তো এই 4 ধরনের জাহাজ তৈরি করতেছে। এখন কথা হলো, এইটা থাকার পরেও কেন চীন এটা তৈরি করলো? তৈরি করার পেছনে কারণ হচ্ছে চীনের অ্যাম্বিশন, চীনের প্রয়োজনীয়তা কি? চীন এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লিট বাড়াইতেছে। বর্তমান ওদের 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং আরও 2টা আন্ডার কনস্ট্রাকশন। তো এমন অবস্থায় চীনের 2035-এর মধ্যে 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার হয়ে যাবে। তো 6টা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে স্কট ফ্লিট লাগবে। তো স্কট ফ্লিট হিসেবে ফ্রিগেট লাগে, মানে ডেস্ট্রয়ারের পাশাপাশি, যেমন এই ধরনের ডেস্ট্রয়ার, বিগ সাইজ ডেস্ট্রয়ার, মিডিয়াম সাইজ ডেস্ট্রয়ারের পাশাপাশি ফ্রিগেট লাগে। এখন বলতে পারেন এই ফ্রিগেটেও তো হয় কিন্তু প্রপারলি হয় না, কারণ এখানে যেসব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেগুলা স্পিড প্রপারলি দিতে পারে না, যেটা ক্যারিয়ারিস্টিক গ্রুপ এর সাথে চলার মতো। এবং এগুলো ওশেন গোয়িং ডিজাইনও না, আসলে এগুলো অনেক ওল্ড ডিজাইন, যে কারণে একটা ক্যারিয়ারিস্টিক গ্রুপের সাথে ম্যাচ করতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে এবং তাদের কাউন্টার যেসব কান্ট্রি আছে তাদের বিবেচনায় নিয়ে চীন আসলে এই 054B ভ্যারিয়েন্টের ফ্রিগেট নিয়ে কাজ শুরু করে এবং ইতিমধ্যে 2টা তৈরি করছে। এখন তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে 18 থেকে 24টার মতো ফ্রিগেট এই ধরনের লাগবে এই ক্লাসের চীনের। তো 2টা তৈরি করছে টেস্টিংয়ের জন্য। আপনাদের মেইন ছবি দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কোন। এটা হচ্ছে আপনার কমিশনের ছবি, চীনের নৌবাহিনীতে কমিশনের ছবি। তো এটা বেশ মডার্ন ডিজাইন। চীনের যে 055 ডেস্ট্রয়ার আছে তার সাথে মিল রাখছে এটা ডিজাইনের ক্ষেত্রে। মানে এটা উপকার হয় আসলে যখন ভালো ভালো জাহাজ তৈরি করার অভিজ্ঞতা থাকে এবং সেটা পরবর্তীতে ছোট ছোট জাহাজে ইমপ্লিমেন্ট করা যায়। তো জাহাজের ডিজাইন চমৎকার হয়েছে, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে কী ক্যাপাবিলিটি অ্যাড করছে সেখানে আমরা আলোচনা করব এবং কিছু ক্ষেত্রে এখানে আপনি হতাশও হবেন। তো হতাশ হবার কিছু নাই আসলে, বিস্তারিত আলোচনা করলে বিস্তারিত বুঝতে পারবেন। তো এটা একটা কনসেপ্ট, এটা নিয়ে যে এটা হলো মেইন আপনার ডিজাইনটা। এখানে কি কি অ্যাড করছে আমরা দেখি। এখানে 24টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিছে,
যেটা HQ-10 হিসেবে জানি, রেঞ্জ আপনার মোটামুটি ওই 10 কিলোমিটারের মতোই। 24টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিছে। কোলোজিন ওয়েপন দিছে টাইপ 1130, যেটা চীনের ডেস্ট্রয়ার 055 সহ ওদের সমস্ত বড় শক্তিশালী জাহাজ ইউজ হয়। এবং মেইন গান ইউজ করছে 100 মিলিমিটার। এটা একটা ভালো দিক। সাধারণত ফ্রিগেটে আপনার 76 মিলিমিটার গান থাকে, মেইন গান এখানে 100 মিলিমিটার অ্যাড করছে। আর ডেস্ট্রয়ার হলো 130 মিলিমিটারের মতো থাকে। আর রাডার হিসেবে ইউজ করছে কি সেটা এখানে ভালো বোঝা যাচ্ছে না, পরে একটা ছবি দেখাইতেছি তখন বুঝতে পারবেন, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। আর এন্টিশিপ মিসাইল হিসেবে এখানে চীন ইউজ করছে OIJ 83 কোন ভেরিয়েন্ট ইউজ করছে এটা বলা মুশকিল। এটা দুইটা ভেরিয়েন্ট আছে, A এবং B ভেরিয়েন্ট। 83 A ভেরিয়েন্টের রেঞ্জ হচ্ছে 180 থেকে 200 কিলোমিটার, আর B ভেরিয়েন্টের রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার। তো B ভেরিয়েন্টটা অনেক মডার্ন এবং আধুনিক। এখন কোনটা ইউজ করছে সেটা বলা কঠিন। আর এখানে বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস আছে এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম আছে এখানে। আর পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করছে এখানে, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্পেশাল মিশন বোট ইউজ করার জন্য। দুইটা বোট ইউজ করা যায়, দুই পাশে স্পেশাল ফোর্স ব্যবহার করতে পারবে। আর হেলিকপ্টার ডেক আছে, যে কোনো ধরনের অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, বড় সাইজের অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার এখানে অপারেট করা যাবে। তো আমরা অন্য একটা ছবি ব্যবহার করি, এক্ষেত্রে এই ছবিটি আবার ব্যবহার করি। দেখেন রাডার, এটা কিন্তু ডুয়াল ফেস রাডার ইউজ করছে। হ্যাঁ, এই পাশে রাডারের একটা অংশ আর ওই পাশে আর একটা অংশ ইউজ করছে। সাধারণত আপনার এই ধরনের রাডারগুলো একটা ফেজই থাকে, মানে এক সাইডেই রাডার থাকে, কিন্তু এখানে ডুয়াল সাইড ইউজ করা হয়েছে। এটা একেবারে নতুন তা নয়। ফ্রান্সের যে ওদের ফ্রেম ক্লাস ফ্রিগেটগুলো আছে ওখানে কিন্তু সেম ধরনের টেকনোলজি ইউজ করার চেষ্টা করছে, একদম সেমই ওই জিনিসটাকে থেকে ইন্সপায়ার হয়েছে আর কি। তবে এই রাডার অনেক বেটার। এটা হচ্ছে আপনার A ভেরিয়েন্টের রাডার। এই রাডারের রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার। তো AES রাডার এবং গ্যান বেস রাডার অর্থাৎ গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির যথেষ্ট অ্যাডভান্স রাডার, কিন্তু 4 ফেস রাডার না, মানে 4 সাইডের রাডার নেই, শুধু 2 সাইডে দিচ্ছে। এটা কস্ট কাটেলমেন্টের একটা বিষয়। ফ্রিগেট চীন তৈরি করছে আসলে কস্ট কাটেলমেন্টের জন্য, যাতে কস্টটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রাখা যায়। এটার প্রাইস হবে সব মিলে ধরেন 500 বিলিয়নের মতো। আর আগের যে ভেরিয়েন্টটা ছিল টাইপ 54 AG ভেরিয়েন্ট বা ওই যে টাইপ 54A, ওই ক্লাসের প্রাইস ছিল 350 মিলিয়ন, তো 150 মিলিয়ন বাড়ছে। এখন 4 ফেস রাডার বা অন্য কিছু অ্যাড করতে গেলে তখন আরও কস্ট বেড়ে যেত। তো মেইন ওয়েপন হিসেবে আরও আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এখানে 32টা VLS ইউজ করছে। এখানেও না হতাশ হয়েছি, মানে আমি হতাশ হয়েছি এবং চীনের যে নেটিজেনরা সমর বিশারদ ওরাও হতাশ হয়েছে। কেন হয়েছে সেখানে আপনাদের একটা ছবি দেখলে বুঝতে পারবেন। এটা ছিল ওদের সম্ভাব্য মানে মানে সবচেয়ে লিস্ট চিন্তা ভাবনা, যে এর কমে আর হবে না বোধ হয়, কিন্তু তার থেকেও হতাশ করছে। এন্টিশিপ মিসাইল হিসেবে আশা করছিল OIJ-12 হিসেবে ইউজ হবে সুপারসোনিক মিসাইল। ওদের ভেরিয়েন্টের রেঞ্জ হতো 400 থেকে 500 কিলোমিটার। এক্সপোর্ট ভেরিয়েন্ট ওইটা নিয়ে পরে আসতেছি, তো সেটা করে নাই। তার পরিবর্তে সাবসোনিক মিসাইল অ্যাড করছে, কারণ এটা ক্যারিয়ারিস্টিক গ্রুপের সাথে থাকবে, সুতরাং ম্যাটার করে না আসলে যে সুপারসোনিক মিসাইল না সাবসোনিক মিসাইল এখানে ইউজ হলো, কারণ ফ্রিগেট বেসিক্যালি অ্যান্টি সাবমেরিন রোলের জন্য ব্যবহার হবে। তো সেইটা কাজই মূলত এখানে ফোকাস দিছে, অন্য কাজে ওরকম ফোকাস দেয়নি। আর এখানে 32টা VLS ইউজ হচ্ছে, নর্মাল VLS, কিন্তু এখানে কিছুটা ইম্প্রুভ আসছে, যেমন অ্যান্টি সাবমেরিন টর্পেডো ইউজ করা হবে, টর্পেডো মিসাইল আর কি। তারপরে SQ-16B এবং F মিসাইল ইউজ হবে, যেটার রেঞ্জ যথেষ্ট ভালো, 160 কিলোমিটার একটা রেঞ্জ, আটার রেঞ্জ 70 কিলোমিটার। এয়ার ডিফেন্স সিস্টেম আর কি ইউজ হবে। আর 30 কিলোমিটার রেঞ্জের টর্পেডো মিসাইল ইউজ হতে পারে, হইতে পারে না, হবে আর কি, হয়। আর এখানে আশা করা হইতেছিল 76 মিলিমিটার মেইন গান ইউজ হবে, কিন্তু তার পরিবর্তে এখানে একটু বোনাস পাওয়া গেছে, 100 মিলিমিটার মেইন গান ইউজ হয়েছে। আর মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু এখানে আপনার এন্টিশিপ মিসাইলে যথেষ্ট পিছিয়ে আছে। এখন হতাশার জায়গা কোথায় যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানে ডেফিনেটলি UVLS ইউজ হইতে পারতো, কারণ যেহেতু জাহাজের লেন্থ আছে যথেষ্ট ভালো, ডেপথ ভালো, তারপরে ডিসপ্লেসমেন্ট আপনার ফুল লোডেড অবস্থায় 5500 টন,
তো 5500 টন হওয়ার ফলে ইজিলি ইউভিএলএস ইউজ করা যেত 9 মিটার লেন্থের। তো ইউভিএলএস ইউজ হলে কী হতো দেখেন, 32টা মিসাইল ভার্টিক্যাল লঞ্চার থেকে আপনি বিভিন্ন মিসাইল আপনি ইউজ করতে পারতেন, যেমন ধরেন SQ-9, তারপরে YJ-18, তারপরে YJ-21 হাইপারসোনিক মিসাইলও ইউজ করা যেত। তো চীনের আপকামিং যেসব মিসাইল আছে সব মিসাইল এখানে ব্যবহার করা যায়, এবং ল্যান্ড একটা ক্রুজ মিসাইল এখানে অ্যাড করা যেত। তো চীন আসলে ইচ্ছা করেই করেনি, কারণ কস্ট কাটেলমেন্ট করার চেষ্টা করেছে, ইউভিএলএস দিলে কস্ট বেড়ে যাবে, যেহেতু ওদের ক্যারিয়ারিস্টিক গ্রুপের সাথে এটা থাকবে, ইন্ডিভিজুয়াল মিশন পরিচালনা করবে না, সুতরাং দরকার নাই। ওদের জায়গা থেকে, চীনের চিন্তা ভাবনা থেকে ওরা রাইট, যেহেতু আমার দরকার নাই সুতরাং আমি এক্সট্রা কস্ট কেন ব্যয় করবো, তাই না? এটা তো টাকা নষ্টর সাবেল। এটা তখন দেখা গেছে ওই রকম সবভাবে করতে গেলে এটা দাম আসতো 800 মিলিয়ন, সে ফর এক্সাম্পল 800 মিলিয়ন ধরেন, 500 মিলিয়নের জায়গায় 600 মিলিয়ন আসো, তো এটা সমস্যা, কারণ 100 মিলিয়ন কেন আমি অতিরিক্ত ব্যয় করবো, আমার তো লাগতেছে না, তাই না? তো চীনের জায়গা থেকে চীন সঠিক সিদ্ধান্ত নিছে এখন, কারণ ওরা 24টা জাহাজ তৈরি করবে ক্যারিয়ার টাইপ গ্রুপের সাথে অ্যাড করার জন্য। তবে এখানে আমার ধারণা ওরা 2টা টেস্টিংয়ের জন্য তৈরি করছে। টেস্টিংয়ে নৌবাহিনীকে ইতিমধ্যে দিয়ে দিছে, যাতে নৌবাহিনী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওদের জানাইতে পারে যে কোন ধরনের দুর্বলতা আছে কি না, বা কোনো সমস্যা আছে কি না, যে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করবে এবং সমাধান করে দেখবেন এর একটা আপগ্রেড ভেরিয়েন্ট আনবে, কারণ ওদের লেগেসিটাই এরকম। চীন যে 054A ক্লাস ফ্রিগেট এটা এটা সার্ভিসে আনার আগে এর একটা ডেমো ভেরিয়েন্ট তৈরি করছিল 2 পিস, ঠিক আছে? তখন ওটা ভার্টিক্যাল লঞ্চারও ছিল না, যাতে মানে সমস্যাগুলোকে সমাধান করতে পারে আস্তে আস্তে, পরবর্তীতে রিফাইন করে এখানে, এবং পর্যায়ক্রমে অনেক রিফাইন করছে আসলে এই ভেরিয়েন্টটায়। প্রথমে আসছে 054, তারপরে 54-এর পরে আসলো এ ভেরিয়েন্টের পরে আবার জি ভেরিয়েন্ট আসছে। তো 3টা ক্লাস আসলে এখানে তৈরি করছে চীন। তো এই একইভাবে এই 2টা তৈরি করছে, এখানে 2টা মাত্র তৈরি করে নৌবাহিনীকে দিছে। তো পরবর্তীতে এখানে কিছুটা ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি আসবে আমার মনে হয়। চীনের মানে প্রয়োজন যেটা সেটা বুঝে তারপর আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে, এবং করা সেটা উচিত ডেফিনেটলি। কিন্তু সেই ইম্প্রুভমেন্টগুলো কতটা আসবে বা কী আসবে সেটা এই মুহূর্তে বলা কঠিন। যেমন যদি ওরা প্রয়োজন মনে করে, এটা কনসেপ্ট দিছে এখানে দেখেন, এটা 100 মিলিমিটারে আছে, 100 মিলিমিটার মেইন গানই আছে, এটাকে 130 মিলিমিটারে করতে পারে চাইলে, কিন্তু সেটা হয়তো করবে না। এখানে 32টা ইউভিএলএস ইউজ করতে পারে, কারণ টাকার দিকে, মানে চায়নার মতো দেশের যদি এখন টাকার দিকে তাকায়, ওটা হয়তো বা সব ক্ষেত্রে নাও সঠিক হতে পারে, কারণ আমেরিকা তাদের নেক্সট জেনারেশন ফ্রিগেট তৈরি করতেছে 32টা মার্ক 41 ভিএলএস দিয়ে, যেটা যুক্তরাষ্ট্রের আবার মানে ইউনিভার্সাল ভিএলএস, মানে যে কোনো মিসাইল ইউজ করতে পারে। তো চায়নারও ইউভিএলএস ইউজ করা উচিত, এবং যুক্তরাষ্ট্র 4 ফেজ রাডার, মানে এই পাশেও রাডার থাকবে, মানে চারদিকে রাডার থাকবে। তো এখানে ওই কনসেপ্টটা দেখেন, কনসেপ্টে চারদিকে রাডার আছে, এদিকেও আছে, এদিকে আছে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে। তো 4 ফেজ রাডার এখানে অ্যাড করার সুযোগ আছে। আর এখানে 8টা অ্যান্টিশিপ মিসাইল, তো সেক্ষেত্রে মিসাইল চেঞ্জ করে নতুন কোনো সুপারসোনিক YJ-12 মিসাইল দিতে পারে, যেটা রেঞ্জ 500 কিলোমিটার, এবং সুপারসোনিক মিসাইল, তো সেটাই অ্যাড করতে পারে। আর এখানে যা যা আছে সেটা তো ফেয়ার এনাফ, বোওয়েইস আছে, সোনার আছে, হালওয়েইস আছে, তারপরে আপনার এক্সটার্নাল সোনার আছে, টর্পেডো টিউব আছে, মানে ভালো টর্পেডো ইউজ করে। আবার স্পেশাল মিশনের জন্য যা যা লাগে, একটা আইডিয়াল ফ্রিগেটের যা যা প্রয়োজন তার সব কিছুই আছে কিন্তু। তো চায়নার পজিশন থেকে চায়না সঠিক সিদ্ধান্তই নিচ্ছে, ওরা যেটা মনে করবে যে বেটার সেটাই ওদের জন্য আসলে বেটার। এখানে আমাদের আসলে ওরকম পরামর্শ দেওয়ার কিছু নেই, কারণ ওরা ওদের চাহিদাটাকে ভালো বোঝে যে কোন মিশনে কীভাবে ইউজ করবে। এখানে আইডিওলজির বিষয়, এখানে ওরকমভাবে চাপিয়ে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই যে আমি এটা করা উচিত বা ওটা করা উচিত। তবে বাংলাদেশের জন্য কিন্তু এই জিনিসটা মোটেও ঠিক হবে না, মানে এই ধরনের একটা ফ্রিগেটকে ক্রয় করা কোনোভাবেই ঠিক হবে না। মানে পৃথিবীর এমন কোনো ফ্রিগেট নাই, মানে আইডিয়াল ফ্রিগেট যেটা বাংলাদেশের জন্য কেনাটা পারফেক্ট। ডেফিনেটলি কাস্টমাইজেশন করতেই হবে, কারণ ওর নেসেসিটি ওর, আমার নেসেসিটি আমার, তাই না? যেমন FDI ফ্রিগেট, ঠিক আছে,
ওয়ার্ল্ডের বেস্ট ফ্রিগেট ফ্রান্সে কিনছে গ্রিসে অনেক কাস্টমাইজেশন করছে, অনেক এফডিআই ফ্রিগেটে গ্রিস অনেক কিছু ইনস্টল করছে। যেমন ফ্রান্সের ভেরিয়েন্টে, ইনিশিয়াল ভেরিয়েন্টগুলোতে আপনার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স নাই, সেখানে 21টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রিমন 6 অ্যাড করছে, যার রেঞ্জ 10 কিলোমিটার করে এক একটা, তো যেগুলা ডিফেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের মিসাইল অ্যাড করছে সেখানে। এরপরে আপনার 32টা ভার্টিক্যাল লঞ্চার অ্যাড করছে, যেটা ফ্রান্সের ইনিশিয়াল ভ্যারিয়েন্টগুলোতে মাত্র 16টা ভিএলএস, তো গ্রিসের নিজস্ব চাহিদা অনুযায়ী 32টা অ্যাড করছে। তো এরকম কাস্টমাইজেশন করছে। তো বাংলাদেশেরও এরকম কাস্টমাইজেশন করতে হবে। আইডিয়াল ফ্রিগেট পৃথিবীতে কোনোটাই নেই, মানে প্রত্যেকটা দেশ তার নিজস্ব চাহিদা অনুযায়ী তৈরি করে, বাংলাদেশকেও তার নিজস্ব চাহিদা অনুযায়ী বিবেচনা করে আনতে হবে, এবং সেটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনায় পরে আসবো। আসলে সবগুলা জাহাজ নিয়ে আলোচনা শেষ করি, আস্তে আস্তে শেষ করার পরে বুঝতে পারবেন যে আসলে কোনটা বাংলাদেশের জন্য বেটার হবে এবং কেমন একটা ফ্রিগেট বাংলাদেশের জন্য ডিজাইন করা উচিত, স্পেশালি ইন্ডিয়ার থ্রেটকে বিবেচনায় মাথায় রেখে। আর মায়ানমারও কিন্তু একটা পোটেনশিয়াল থ্রেট, কারণ মায়ানমার ওদের যে হাই পারফরমেন্স ফ্রিগেট সেটা কিন্তু লঞ্চ করছে সাম্প্রতিক সময়, যেখানে আপনার ভার্টিক্যাল লঞ্চারও আছে। মানে লজ্জা লাগে বলতে যে মায়ানমারের মতো দেশও আমাদের থেকে অনেক আগায়া ওয়েপনারির দিক থেকে। তো 054 নিয়ে এরকমই মানে সংক্ষিপ্ত আলোচনারই ছিল, এখানে বিস্তারিত আলোচনা করার কিছু নেই, কারণ চীনের মতো দেশ তো ওরা এইসব ফ্রিগেট করভেট এইগুলো ততটা গুরুত্ব দেয় না, এগুলো হলো কোয়ান্টিটি অনুযায়ী তৈরি করে, কারণ এর কিছু পারপাস আছে। পারপাসগুলো যদি আপনাকে সহজে বুঝাই, তাহলে এই জাহাজগুলো চীন ইনিশিয়াল স্টেজে যখন তৈরি করে এর মূল্য ছিল 300 মিলিয়ন বা আরও কম, 250 মিলিয়ন। জাপানের একটা ফ্রিগেটের দাম ধরেন, জাপান বা ওয়েস্টার্ন ফ্রিগেটের দাম মিনিমাম হলো 500 মিলিয়ন থেকে শুরু, আর চীন এখানে অর্ধেক দামে তৈরি করতেছে, 50% লেস। কেন তৈরি করতেছে? এর কাজ কি? কারণ চীন তো ডেস্ট্রয়ার অপারেট করে, আপনি যা চান মানে হেভি ফায়ার পাওয়ার, অনেক পাওয়ার থাকবে, অনেক ক্ষমতা থাকবে, সেগুলোর জন্য এগুলো আছে বসে রয়েছে। তো এইগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো সাবমেরিনকে হান্টিং করা। জাপানের, দক্ষিণ কোরিয়ার বা অন্যান্য দেশে যে সাবমেরিনগুলো আছে সেগুলোকে হান্টিং করা। তো হান্টিং করতে গেলে তো আপনার ও শিকার হয়ে যাব, সবসময় যে ও শিকার করতে পারবো তা না, ও শিকার হয়ে যাবে। তো ধ্বংস যখন হবে তখন যেন কম টাকা নষ্ট হয়, কারণ সাবমেরিন হান্টারের প্রাইস কম থাকা ভালো, সাইজে ছোট থাকা ভালো, এটাই হলো বাস্তবতা। তো এখানে অন্যান্য ক্যাপাবিলিটিও আছে, কিন্তু মেইনলি এটার উদ্দেশ্য হলো সাবমেরিনকে হান্টিং করা ইন্দো প্যাসিফিক অঞ্চলে। তো সেই কাজটা ভালোভাবেই করতে পারবে, সেখানেই ফোকাস দিতে চায় না, অন্যদিকে অত ফোকাস দেয়নি। যেমন এখানে এইস রাডার ইউজ করে নাই, বহুত ল্যাকেন্সি আছে। তো এত ল্যাকেন্সি ওদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, ওদের যে মিশন পারপাস সেটা ওরা মানে সার্ভ করতে পারলেই হইল। আর মেইন যে এয়ার ডিফেন্স, নিরাপত্তা দেওয়া, লং রেঞ্জ মিসাইল নিক্ষেপ করা, এগুলোর জন্য তো মানে ওদের ডেস্ট্রয়ার ফ্লিটে বাগা বাগা ফ্লিট পড়ে আছে। কিন্তু বাংলাদেশের কি সেটা আছে? আপনি এইটা কিনলেন, সাপোজ এর একটা কিনলেন, তো বাংলাদেশের কে আছে? ওই কাজগুলো কী করবে? তো আপনাকে এমন একটা ফ্রিগেট এরকম কিনতে হবে। তো আবার অনেকে চিন্তা করেন না, তো ভাই এর একটাই কিনি, ডেস্ট্রয়ার কয়েকটা কিনি। আসলে এইগুলা কেনার মতো অ্যাবিলিটি নাই, বা সামর্থ্যও নাই, বা সামর্থ্য হওয়া ঠিক হবেও না, মানে সামর্থ্য থাকলেও, কারণ মোর ফ্রিগেট বেটার, কারণ এগুলোর সার্ভিস অ্যাবিলিটি কম। তো অনেক পজ অ্যান্ড কনস আছে, ওইগুলার কথা বাদ দেন, চিন্তা করবেন ফ্রিগেট সাইজ নিয়ে, ওখানে কাস্টমাইজেশন করে আমাদের চাহিদা অনুযায়ী আমরা একটা আইডিয়াল ফ্রিগেটকে বাছাই করব, যাতে ক্যাপাবিলিটি অর্জন করা হয়। আর বাংলাদেশ হলো মানে সমালোচনা মানে কী কম, মানে বলার মতো না আসলে। এরা বাংলাদেশের একটা ফ্রিগেটে অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি আছে, মানে টর্পেডো করতে পারে, সেটা হলো বর্তমানে সম্ভবত খালিদ বিন ওয়ালিদ নাম, আমি যদি ভুল না করি, কারণ আগে বিএনএস বঙ্গবন্ধু ছিল, সেটা নাম চেঞ্জ করা হয়েছে। তো সেই একমাত্র ফ্রিগেটই দক্ষিণ কোরিয়া থেকে কিনছিল, উলসান ক্লাস। ওইটাও খুব একটা ভালো জাহাজ না, কিন্তু তার মানে ক্যাপাবিলিটি আছে।
আর বাংলাদেশের 4টা মোটামুটি মডার্ন করভেট আছে, চায়না থেকে কিনছে 056। তো এই নিয়ে একদিন বলছি আপনাদের যে সেগুলো চাইনিজ ভেরিয়েন্টে NT7 ক্যাপাবিলিটি আছে, বাংলাদেশেরটা নাই। সেখানে কিছুটা আপগ্রেড করার সুযোগ আছে, আপগ্রেড করে NT7 ক্যাপাবিলিটি অ্যাড করতে হবে, মাস্ট হবে। কারণ আমার ভারতের থ্রেড আছে, বড় থ্রেড আছে আমাদের বঙ্গোপসাগরে, ওরা সাবমেরিন নিয়ে নিয়মিত আসে আমার সমুদ্র সীমায়। তো এগুলাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার ওই কি? ওই হচ্ছে ওই যে আপনার প্রচুর শিপে NT7 ক্যাপাবিলিটি লাগবে। তারপরে NT7 ক্যাপাবিলিটির জন্য আলাদা করে জাহাজ বিদেশ থেকে সবসময় করভেট কিনতে হবে তা না। ভবিষ্যতে যদি আমি 6টা ফ্রিগেট ক্রয় করি এবং প্লাস 6টা করভেট ক্রয় করি, হ্যাঁ, তো 12টা জাহাজে আমার সবগুলোয় NT7 ক্যাপাবিলিটি থাকবে। প্লাস আমার 4টা বাঙ্গারি আছে, মানে বাঙ্গারি বলতে যে করভেট কিংস টাইপ 56, ওই 4টা অ্যাড করলাম, তাহলে আমার 16টা জাহাজে এই ক্যাপাবিলিটি থাকলো। পাশাপাশি আমি যে আমাদের এই পদ্মা ক্লাস নামায় টহল জাহাজ, OPV, অফশোর পেট্রোল ভেসেল, আমার মতে ওইগুলোকে মডিফাই করে NT7 ক্যাপাবিলিটি মানে ইউজ করা যেতে পারে NT7 ক্যাপাবিলিটিতে। কারণ বঙ্গোপসাগর জানি কোনোভাবে মানে ভারতীয় নৌবাহিনী সাবমেরিন নিয়ে আমাদের সমুদ্র সীমায় প্রবেশ না করতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, পরবর্তীতে অন্য কোনো ফ্রিগেট প্রজেক্ট নিয়ে আলোচনা করব।